ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে ইন্ডাকশন ক্লাস, আর এটা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু বাকি সবাই জয়েন করতেছে না, তাই একটু লেট হয়ে গেল। আজকে হচ্ছে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। আপনাদের ইউজুয়ালি মঙ্গলবারই ব্যাচ, মঙ্গলবারই সবসময় ক্লাস হবে, থাকবে 3টা থেকে 6টা। হ্যাঁ জি। হ্যাঁ, কোনো সমস্যা নেই স্যার, আপনি রাখুন। সো আপনাদের হচ্ছে সিলেবাসটাকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। আজকে হচ্ছে ব্লক 2 দিয়ে শুরু হচ্ছে, তারপর ব্লক 3, 4, তারপর 1, এভাবে 4টা ব্লকই শেষ হবে। তো অনেকে ভাবতে পারে 2 দিয়ে কেন শুরু হচ্ছে, আসলে সবগুলোই ঘুরে ফিরে শেষ হবে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে আমার পরিচয়টা একটু দিই। আমি হচ্ছে জান্নাতি নূর, আপনাদের কোর্স অ্যাডমিন। আপনাদের এই 6 মাসের কোর্সে আমি হচ্ছে সাপোর্ট দিয়ে থাকবো, যে আপনারা ক্লাস ঠিক মতো করছেন কিনা, বা কখন করছেন, কবে হচ্ছে, ক্লাসের এক্সট্রা কোনো ফাইল থাকলে ওগুলো সব আমি হ্যান্ডেল করি। সো ক্লাস রিলেটেড যে কোনো ইনফরমেশন আপনারা আমাকে নক করতে পারেন টেলিগ্রাম ইনবক্সে, অথবা কল করতে পারেন। আমাদের নাম্বার রয়েছে একটা, কোর্স অ্যাডমিনদের, ওই নাম্বারে আপনি কল করলে আমাকে পাবেন। এখন আমরা হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে সাজেস্ট করি বা রিকোয়েস্ট করে থাকি ক্যাম্পাসে এসে ক্লাসটা করার জন্য, কিন্তু অনেকেই হচ্ছে ঢাকার বাইরে থাকে, এই কারণে হচ্ছে ক্যাম্পাসে আসতে পারে না, তারা হচ্ছে জুমের মাধ্যমে করে। আবার অনেকে আছে যারা হচ্ছে জবের কারণে লাইভ ক্লাসটাও করতে পারে না জুমের মাধ্যমে, তারা হচ্ছে রেকর্ডেডটা করে। সো রেকর্ডেড ক্লাসটা আপনারা কিভাবে দেখবেন, সেটাই হচ্ছে মেইন পয়েন্ট আজকের ইন্ডাকশন ক্লাসের, সেটা আমি এখন আপনাদের দেবো। স্যার, আপনার সাথে কি কোনো ডিভাইস আছে, লাইক ফোন? স্যার, আপনি ফোনটা বের করে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী যদি ফলো করেন, তাহলে হচ্ছে এখন অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল আর কি। আচ্ছা, ফেরদৌসী ম্যাম, আপনার সাথে যদি এক্সট্রা কোনো ডিভাইস থাকে, আমি সাজেস্ট করবো আপনি হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে অ্যাকাউন্টটা খুলে ফেলুন আমার সাথে সাথে। এক্সট্রা ডিভাইস আছে। অ্যাকাউন্টটা মানে কি অ্যাকাউন্ট খোলা? আচ্ছা, সেটা আমি বলছি। আপনারা যে রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন, কোথা থেকে সামনে দেখবেন? বাই বাই গেটে রাখো। জি, আমাদের রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেটাকে বলা হয় ই হ্যাঁ লার্নিং প্ল্যাটফর্ম। সো ই হ্যাঁ। লার্নিং প্ল্যাটফর্মে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যদি অ্যাকাউন্ট খুলেন, ওই অ্যাকাউন্টে আমরা অ্যাক্সেস দিয়ে দিব। ওই অ্যাকাউন্টে সবগুলো ক্লাস একটা পর একটা চলে যাবে। সো ওই অ্যাকাউন্ট থেকে আপনাকে ক্লাস দেখতে হবে। সো প্রথমে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে। অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন? আপনি যদি হ্যাঁ, স্ক্রিনে কিভাবে তাকান, খুলবো? জি জি। ম্যাম, এখানে দেখবেন যে এখানে 3টে স্টেপ দেওয়া আছে। তো হ্যাঁ হ্যাঁ। প্রথম স্টেপটা হচ্ছে ভিজিট আওয়ার ই লার্নিং প্ল্যাটফর্ম www.emrcpuk.com। এটা হচ্ছে আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে দিয়ে এই লিঙ্কটাতে আপনারা একটু যাবেন, গিয়ে ওখানে দেখবেন যে সাইন আপ, সাইন ইন, দুটো অপশন আছে। সো আপনাকে প্রথম হচ্ছে সাইন আপ করতে হবে, রেজিস্ট্রেশন। সাইন আপ যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার নাম চাইবে, মেডিকেল কলেজ চাইবে, কত সালে পাশ করেছেন, কিছু জিনিস চাইবে, প্লাস হচ্ছে আপনার একটা ইমেল আইডি চাইবে। আপনার ফোনে যে ইমেল আইডিটা ওপেন করা আছে, ওই ইমেল আইডিটা দিয়ে দিবেন, আর একটা পাসওয়ার্ড, অ্যাকাউন্টের জন্য একটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। তার কি ফলো করছেন? জি। ফেরদৌসী ম্যাম কি আমাদের প্ল্যাটফর্মে গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাসরুমে তো গেছি, কিন্তু আমি লিঙ্কটা ঠিক, হ্যাঁ আসছি আমি, বুঝতেছি। জি। সেন্ড ইউর অ্যাকাউন্ট ইমেল আইডি। হ্যাঁ, আমি আলাদা ডিভাইসে কিভাবে ঢুকবো সেই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনার ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে? অবশ্যই ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম। ম্যাম কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ম্যাম, ক্রোম ব্রাউজারে গিয়ে ওখানে হচ্ছে সার্চ বারে www.emrcpuk.com, এই অ্যাড্রেসটা লিখলে আমাদের প্ল্যাটফর্মে আপনি চলে যাবেন ডাইরেক্টলি। মিনিট, বুঝতে পারছি না, দেখি বইটা বের করি। আচ্ছা, কি কে কিসে এই বয় বয় বয়, কি বলছেন? হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমি কি আরেকটা কিভাবে ঢুকবো? অ্যাকাউন্ট ক্রিয়েটিং, আচ্ছা এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটিং, স্ক্রিনশট নিবে এটা।
হ্যাঁ ম্যাম, অ্যাকাউন্ট ক্রিয়েটের আপনি হয়তো আমাদের প্ল্যাটফর্মে গেছেন, ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা অপশন আসবে, ওটাতে ক্লিক করলেই আপনার হচ্ছে হুম, একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন, যা যা ইনফরমেশন চাইছে ওগুলো দিয়ে। আচ্ছা, অন্য একটা ডিভাইসে, আপ- মানে অন্য একটা মোবাইলে? জি ম্যাম, আপনি যেটা ইউজ করছেন ওটা তো করতে পারেন, অথবা অন্য কোনো ডিভাইসে করতে অন্য পারেন। একটা মোবাইলে। আচ্ছা, সেখানে অন্য নাম্বার হলেও সমস্যা নেই তো? না ম্যাম, সমস্যা নেই ম্যাম, আপনার যে হ্যালো, নাম্বারটা আপনি দিতে চান ওই নাম্বারটা আপনি দিবেন। স্ক্রিনশট করা। হ্যাঁ, রাখছি। আচ্ছা এটা হচ্ছে এমআরসিওজি পার্ট 1। আচ্ছা, কোথায় এটা কি পেলাম? আহ, আচ্ছা, ভিজিট আওয়ার ই লার্নিং প্ল্যাটফর্ম WWSS। আমাকে এখানে কি একটা মেসেজ আসলো না তখন? এটা টেলিগ্রামে আসছে। আচ্ছা। আচ্ছা, অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে সবাই হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওখানে আপনার অ্যাডমিশন আইডি প্লাস হচ্ছে যে মেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন ওই মেলটা শেয়ার করে দিবেন। আহ ম্যাম, অ্যাকাউন্ট কি খোলা হয়েছে? আমি বুঝতে পারি নাই অ্যাকাউন্টটা খোলা। হ্যাঁ। অ্যাকাউন্ট খোলাটাই আমি বুঝতে, ভিজিট আওয়ার ই লার্নিং প্ল্যাটফর্ম আছে এইটাতে। আমি আরেকটা ডিভাইসেও আমার টেলিগ্রামটা আমি ওপেন করেছি। হ্যাঁ, তো আহ, এখানে দেখছি আমি আচ্ছা, আমার বইগুলা চলে আসছে, ব্লাস্টোসিস্ট এইসব এসব ছবি অনেকগুলো আসলো। আচ্ছা ম্যাম, আমরা হচ্ছে ক্লাস শেষে আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি হচ্ছে আরো ডিটেলস আপনাকে বিষয়টা জানিয়ে দেবো। হুম আচ্ছা হুম। স্যার, আমি আসলে এই যে এটা টাইপ করব কোথায়, যে টেলিগ্রামে নাকি হোয়াটসঅ্যাপে? এটা আমাকে www. নাকি আমি গুগলে? জি আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন স্যার, আপনি একটা মেল ইউজ করেছিলেন না অ্যাকাউন্ট, ওই মেলটা আর আপনার অ্যাডমিশন আইডি এই দুটো হচ্ছে আপনি শেয়ার করে দেবেন আপনার টেলিগ্রাম গ্রুপে, তাহলে হচ্ছে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। আচ্ছা ম্যাম, আমি বলেছি হচ্ছে আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা বলছি। মানে ক্রোম না, আমারটা হচ্ছে গুগল। আমি গুগলে ঢুকে এটা করব, আমি ওইটাই জানতে চাচ্ছি আপা। জি, ওখানে গিয়ে আমাদের প্ল্যাটফর্মের অ্যাড্রেসটা আপনি ওখানে বসাবেন, বসালেই হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে আপনি মেইল চলে যাবেন অ্যাড্রেসটা চাই। ডাইরেক্টলি। জি, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওখানে গিয়ে আচ্ছা, অ্যাকাউন্টটা খোলার পর ম্যাম আপনার যে অ্যাকাউন্ট খোলার সময় দেখবেন একটা মেইল প্রয়োজন হয়, ওই মেইলটা প্লাস হচ্ছে আমার আপনার হ্যাঁ। অ্যাডমিশন আইডি এই দুটো জিনিস আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিবেন, দেখবেন বাকিরা শেয়ার করেছে ওদের মতো করে শেয়ার করে দিবেন। এছাড়া ম্যাম যদি আর অ্যাকাউন্ট খুলতে যদি আরো ইস্যু হয় ম্যাম, আমরা হচ্ছে ক্লাসের পরে একটু পার্সোনালি হুম কথা বলবো। হুম ঠিক হুম আছে? হুম হুম। আপা, অ্যাডমিশন আইডি কোনটা? জি, অ্যাডমিশন আইডি কোড হচ্ছে আপনাকে রিসিপ্ট দেওয়া হয়েছে ম্যাম হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা, ওখানে আছে না? হ্যাঁ, আচ্ছা, ঠিক ওখানে আছে। আছে অ্যাডমিশন আইডি। www, তারপর কত? আচ্ছা, www। এই অ্যাকাউন্টেই হচ্ছে আপনাদের ক্লাসগুলো থাকবে, আপনারা যাবতীয় যা যা ক্লাস হবে 6 মাস ব্যাপী অ্যাকাউন্টটি চলে যাবে, অ্যাকাউন্ট থেকে আপনারা সবসময় লগ ইন করে ক্লাসগুলো দেখে নেবেন। আপনাদের কোর্স ডিউরেশন হচ্ছে 6 মাস, 6 মাস পর্যন্তই ক্লাসগুলো থাকবে, এরপর হচ্ছে অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেসটা চলে যাবে, মানে ক্লাসে আর অ্যাক্সেস থাকবে না। তো আপনারা এক সপ্তাহে যেহেতু একটা ক্লাস হচ্ছে, আপনারা ট্রাই করবেন ক্লাসগুলো একটু সময় করে 7 দিনের মধ্যে একদিনে সময় করে ক্লাসটা করে নেবেন। তারপর হচ্ছে এই সিস্টেম ওয়াইজ ক্লাস হওয়ার পর আপনাদের টেস্ট আমি আপলোড করে দেবো ওই অ্যাকাউন্টে, এক্সাম গুলো দিয়ে দিবেন একটু সময় করে, বাট আপনার এক্সাম গুলো যে কোনো সময় দিতে পারবেন, 6 মাস ব্যাপী সবকিছু থাকবে। এখন হচ্ছে মেন একটা কথা, সেটা হচ্ছে ক্লাস আমি কখন পাবো, এটা সবার একটা কোয়ারি থাকে, যে আজকে তো ক্লাস হয়ে গেল মঙ্গলবার 3টা থেকে 6টা, বাট ক্লাসটা কখন পাবো, এই রেকর্ডেড ক্লাসটা, এই ক্লাসটা পাবেন হচ্ছে 48 ঘন্টার মধ্যে। যেমন আজকে ক্লাস হচ্ছে, আপনি বুধবারে গিয়ে পাবেন, বিকালের মধ্যে পেয়ে যাবেন ক্লাসটা। সো আর ক্লাস আপলোডের পর আমরা হচ্ছে গ্রুপে নোটিফাই করে দেব আমি, যে ক্লাস আপলোড হয়ে গেছে, আপনারা ক্লাসটা দেখে নিন। এই হচ্ছে বেসিক ইনফরমেশন আমাদের ক্লাস রিলেটেড। আরো যদি কোনো ইনফরমেশন জানার থাকে
বা আরো ইনফরমেশন দেওয়ার থাকে অবভিয়াসলি আমি দেব, আপনাদের গ্রুপের মাধ্যমে দেব বা টেলিগ্রাম ইনবক্সে দেব মেসেজ করে। বাট আপনারা যদি নিজ থেকে কিছু জানতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা নাম্বার আছে, এখানে দেখবেন এসএস কেয়ার বলে। আমাদের হচ্ছে এসএস একাডেমিতে দুজন কোর্স অ্যাডমিন আছে, আমি হচ্ছে একজন। সো এই নাম্বারটাতে যদি আপনি কল করেন তাহলে আমাদের দুজনকে পাবেন। লাস্টে 00, এই নাম্বারটা সবাই একটু সেভ করে নেবেন, এসএস কেয়ার লিখে। এটা হচ্ছে কোর্স অ্যাডমিনদের নাম্বার। আপনারা কোর্স রিলেটেড যে কোনো ইনফরমেশন জানতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন কল করে, অথবা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন টেলিগ্রামে। অফিস টাইম হচ্ছে 10টা থেকে 6টা। 10টা থেকে 6টা আপনারা যে কোনো সময় আমাদের যোগাযোগ করতে পারেন। আর আমাদের অফিসটা হচ্ছে শনিবার অফ থাকে, শনিবার পাবেন না আসলে কাউকে। তো অফিস ডেতে বাকি 6 দিন পাবেন 10টা থেকে 6টার মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে এসএস হটলাইন নামে একটা নাম্বার আছে, দেখবেন লাস্টে হচ্ছে 57। এটা হচ্ছে এই নাম্বারের মাধ্যমে হয়তো আপনারা অ্যাডমিশন নিয়েছেন বা আপনাদের বই যদি পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু থাকে, সব হচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এখানে হচ্ছে আপনারা বিধান দা নামে একজনকে পাবেন, সে হচ্ছে সবকিছু হ্যান্ডেল করে থাকে বইয়ের ব্যাপারে অথবা হচ্ছে পেমেন্টের ব্যাপারে। তো ওনার সাথে একটু কথা বলে দিবেন। আর কোর্স অ্যাডমিনটা হচ্ছে আপনার কোর্স রিলেটেড, ক্লাসটা কবে হচ্ছে হচ্ছে কি না, বা আপনারা লেকচার শিট কতটুক পাবেন, বা আপনাদের কোর্সটা কবে কমপ্লিট হচ্ছে, সব আমরা দেবো ইনফরমেশন। সেই দুটো নাম্বার আপনারা একটু স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কি কোয়ারি আছে কি না, থাকলে একটু জিজ্ঞেস করতে পারেন অনলাইনে যারা আছেন। অনেকের হয়তো অ্যাকাউন্ট খোলা হয়নি, বাট সমস্যা নেই, আপনারা ক্লাস শেষে No, আমি it's, হচ্ছে আরেক it's রিটেন একটা ওয়ে প্রসেস আমি দিয়ে দিব মেসেজ করে টেলিগ্রামে, ওটা ফলো করে ইভেন সাথে একটা ইউটিউব ভিডিও রয়েছে, ওটা ফলো করে আপনার অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। আর যদি এরপরও ইস্যু হয় আমি তো আছি, আপনারা আমাকে কালকে নক করবেন। কারণ কালকে কিন্তু আপনারা বিকালে ক্লাসটা পাচ্ছেন, কেউ প্যানিক করবেন না যে রেকর্ডেড ক্লাস দেখতে পাচ্ছি না, পারবো না। অবশ্যই পারবেন, আজকে না পারলেও অ্যাকাউন্টটা কালকেই পাবেন আপনারা ক্লাসটা বেসিক্যালি। সো আজকের মধ্যে একটু ট্রাই করবেন, অ্যাকাউন্টটা খোলা না পারলে আমি কালকে দেখছি বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, অনলাইনে যারা আছেন আর কোনো কোয়ারি আছে কিনা? ক্লাসটা আপলোড হতে এত দেরি হওয়াটা ঠিক না, তাই না? পরের দিনই হবে, সেটা বিষয় না। আহ, আমি আসলে জয়েন করতে পারলাম না, হ্যাঁ। আমি সার্চ দিয়েছি www.essmrcpuk.com, এটাই তো অ্যাড্রেস না, এখানে তো এমআরসিপি দেয়া। আচ্ছা ম্যাম, এটা হচ্ছে আমি ক্লাস শেষ তো হয়ে যাবে, 6:30 বেজে যাবে। কালকে হয়তো আমি আপনাকে এই বিষয়ে ইনবক্সে আমার টেলিগ্রামে উম, একটা নক দিয়ে রাখবেন, আমি হচ্ছে হেল্প করবো আপনাকে অ্যাকাউন্টটা খোলার জন্য। আমি একটা আচ্ছা, এই অ্যাকাউন্টটা খুললে আমি রেকর্ডেড জিনিসগুলো পাবো, তাই তো? জি ম্যাম, জি ম্যাম, আপনার অ্যাকাউন্টে হচ্ছে ক্লাসগুলো যাবে। আচ্ছা আচ্ছা, জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন, সেটা হচ্ছে আপনাদের সবার নামগুলো একদম অফিসিয়াল নাম হিসাবে রাখবেন। লাইক একজনের নাম দেখা যাচ্ছে 2406021977, হ্যাঁ, এটা হচ্ছে চেঞ্জ করে আপনার অফিসিয়াল নামে দিয়ে দিবেন, না হলে হচ্ছে আমাদের সিস্টেমে আপনাদের নাম আপডেট করা অফিসিয়াল নাম হিসাবে আপনার অটো রিমুভ হয়ে যাবেন। পরে একটা ঝামেলা হবে, আবার অ্যাড করতে হবে, আবার নানান প্রসেস করতে হবে। তাই সবার নামগুলো হচ্ছে একদম অফিসিয়াল নামে করে দিবেন, টেলিগ্রাম নেম প্লাস হচ্ছে জুমের নেম দুটোটাই। আচ্ছা, আর কারো কোনো কোয়ারি থাকলে করতে পারেন, আমাদের হচ্ছে 3টা বেজে যাচ্ছে, মেন ক্লাস শুরু হয়ে যাবে। মেন্টর এসে আছে অলরেডি। কারো কোনো কোয়ারি আছে কি অনলাইনে যারা আছেন? আচ্ছা, আমি ধরে নেব কারো কোনো কোয়ারি নেই। স্যার আপনার কিছু জানার ছিল? ওকে, ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। আমি হচ্ছে আমার ইন্ডাকশন পার্ট এখানে শেষ করছি, এখন হচ্ছে আপনার মেন্টরকে আমি নিয়ে আসছি, উনি জয়েন করবে। ওকে, অনলাইন থেকে তো আমি করতে পারবো না, এর জন্য মানে লাইভেতেও আমি ক্লাস করতে পারবো না, তো আপু সেটার জন্য বলতেছিলাম। কোনো সমস্যা নেই ম্যাম, আপনি যদি আমাদের মানে ক্যাম্পাসে না আসতে পারেন, এই জন্যই তো আপনাদের জন্য ব্যবস্থাটা রাখা হয়েছে, আপনারা জুমের মাধ্যমে করবেন, বা জুমের মাধ্যমে যদি অন টাইমে না করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা
অনলাইনে যে আমরা রেকর্ডেড রাখতেছি আমাদের প্ল্যাটফর্মে, ওখান থেকে দেখবেন আপনারা, কোনো সমস্যা নেই ম্যাম। ওটা কি আমাদের অ্যাকাউন্ট দিয়ে নাকি এই জুমের এই অ্যাকাউন্টটা কোনটা আপু? আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যেমন এখন হচ্ছে ক্লাস করছেন ঝুমের মাধ্যমে, এটা তো আপনি লাইভ ক্লাসই করছেন। জি। আচ্ছা, আর রেকর্ডেড ক্লাসটা দেখবেন হচ্ছে প্ল্যাটফর্ম থেকে। আমাদের প্ল্যাটফর্মে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন, ওই অ্যাকাউন্টে আমরা হচ্ছে প্রত্যেক সপ্তাহে ক্লাস হয়ে যাওয়ার পরে ক্লাসগুলো আপলোড করে দিই। ওই ক্লাসগুলো আপলোড হতে প্রসেস হতে হচ্ছে 48 ঘন্টার মতো সময় নেয়, আবার মাঝে মধ্যে আগেই হয়ে যায়। তো আমরা এই জন্য বলে থাকি যে পরের দিন ক্লাসটা পাবেন, রেকর্ডেড ক্লাসটা। আর ক্লাসটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে পাবেন, সো ওকে আপু, অ্যাকাউন্ট থ্যাংক খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার প্রসেসটা হয়তো অনেকে বুঝতে পারেননি, সেটা হচ্ছে আমি আবার রিটেন ভাবে বলে দেব মেসেজ করে টেলিগ্রামে যে কিভাবে খুলতে হয়। তারপরে যদি ইস্যু হয় অবশ্যই আমাকে জানাবেন ইনবক্সে। এখন হচ্ছে আমাদের রেসপেক্টেড মেন্টর এসে গেছেন, উনি জয়েন করবেন এখন। একটু হোল্ড করুন। আচ্ছা, সবাই একটু আপনাদের ক্যামেরাটা অন করবেন। ঠিক আছে, আপনাদের মেন্টর এখনই জয়েন করবেন, উনি খুবই হ্যাপি হবেন আপনি যদি আপনাদের ক্যামেরাটা ওপেন করেন একটু। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। দুজন একসাথে কথা বলি। আমার এটাতেও তো ওপেন হলো, কিন্তু এটা তো হচ্ছে আমাকে সে হেডফোন দিয়ে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেটা মেন্টর আসছে এটা আসে না কেন? ওয়ার্ম আসসালামু ওয়েলকাম। আলাইকুম। আমরা একটু সবাই ভিডিওটা অন করি প্লিজ। হেডফোন নিয়ে আসি। আমি হেডফোনটা নিয়ে আসি। কোনো সমস্যা নাই। চলো, যাচ্ছি, কোথাও যাচ্ছি না। কেমন আছেন সবাই? তোরা আমার বাসায় বসে যে আচ্ছা, আমরা একটু ক্লিনিক্যাল মাইকটা ক্লাস। মিউট করি প্লিজ। আমরা একটু মাইকটা মিউট করি, আমরা একটু কথা বলবো। আমরা একটু মাইকটা মিউট করি, সবাই ভিডিওটা একটু অন করি। টাইমটা লাগে না, টাইমটা তো আমি ইয়ে করি, 6টা আমার জীবনও শেষ হবে না। ঠিক আছে, একটা উঠিয়ে দেবো next। ঠিক আছে, ফেরদৌসী আপু, ফাতেমাতুজ জোহরা আপু, সাবিনা আপু, শাহনাজ আক্তার আপু, ভাইয়ার নাম কি? হাসিব আহমেদ। ওকে, হাসিব আহমেদ। কেমন আছেন সবাই? আমরা একটু ভিডিওটা অন করি প্লিজ। আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ঠিক মতো? হুম। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, কি তাহলে আমরা একটু ভিডিওটা অন করি। আমি আপনাদের একটু চেহারাটা দেখবো, সুন্দর সুন্দর চেহারা, আমরা একটু পরিচিত হই। আদারওয়াইজ কার সাথে কথা বলছি একটু দেখে নিই। হ্যাঁ, জি, ওকে। আমরা একটু পরিচয় হয়ে নেই। আমি আপনাদের মেন্টর, আমি ডক্টর মেহরিনা হোসেন। সিন্স 2018 আই এম টেকিং ইউর ক্লাস ফর লং, এবং মোটামুটি অনেক ব্যাচ পড়ায় ফেলছি। সো হোপফুলি আমাদের জার্নিটা ভালো হবে, সুন্দর হবে ইনশাল্লাহ। আর এই মুহূর্তে আমি হচ্ছে গিয়ে ইনফার্টিলিটিতে আছি, আইসিআরসি তে আছি, আর সাথে হচ্ছে গিয়ে চেম্বার করছি। তো আমরা একটু জেনে নেই, আমি বাংলাদেশ মেডিকেল থেকে পাশ করেছি 2010-এ। তো আমরা একটু সবাই একটু পরিচিত হয়ে নেই। হ্যাঁ, ফেরদৌসী আপু, জি, আসসালামু আলাইকুম আপা। আপনার একটু ইন্ট্রোডাকশনটা দিবেন আমাদেরকে, সো দ্যাট আমাদের কখনো দরকার হলে আমরা আপনার কাছে যেতে পারবো। জি, আনমিউট করবেন একটু প্লিজ। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি আপা। ডাক্তার বেগম ফেরদৌসী। আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুরে। জি আপা, থ্যাংক ইউ। আমার সঙ্গে আছে ডাক্তার সৈয়দা নাজমাতুল ঋতু, ও আমার কলিগ শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেলে কনসালটেন্ট, সে গাইনি। তো ওর মোবাইলে ডিস্টার্ব, তো সেই জন্য আমরা দুজন একসাথে বসেছি আজকে। হ্যাঁ, কথা বলুন একটু। ঠিক আছে, জি। এরপরে আছেন সাবিনা আক্তার আপু, ফাতেমাতুজ জোহরা আপু, শাহনাজ আক্তার আপু। জি, সাবিনা আপু।
আসসালামু আলাইকুম ম্যাম, আমি হচ্ছে সাবরিনা আক্তার, আমি ইন্টারন্যাশনাল মেডিকেল অফিসার হিসেবে আসছি ম্যাম। ওকে, আপনি একদম ছোট না, সব জি থেকে ম্যাম। জুনিয়র। ওকে, ইনশাল্লাহ আমরা সবার আগে করে ফেলবো। এরপর আছে হচ্ছে আহ শাহনাজ আপু। জি আপু, শাহনাজ আপু, আপনার পরিচয়টা একটু দিবেন। আপু আমি তো আগে থেকেই পরিচিত। ও আচ্ছা, আমাদের ওল্ড ব্যাচে। ঠিক আছে, ওকে। আর কে আছেন? সাবরিনা, ফাতেমাতু জোহরা আপু কথা বলেছেন আমার সাথে। একটু ভিডিওটা অন করে রাখেন না প্লিজ, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি একটু ইন্ট্রো দিয়ে নেই। সালামালাইকুম ভাইয়া। ভাইয়ের নামটা কি? ভাইয়া কোথা থেকে পাশ করেছেন? ওকে, কোথায় আছেন এখন? উপজেলা হেলথ কমিশন। কোন জায়গায় আছেন? পিরোজপুরে। আর ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা নাই, যখনই আপনি শুরু করবেন সেটাই হচ্ছে শুরু, তাই না? তো পোস্ট গ্রাজুয়েশন জার্নি হচ্ছে খুবই কমপ্লিকেটেড একটা জার্নি। তো যারা পাশ করে ফেলছেন তারা তো আলহামদুলিল্লাহ পাশ করে ফেলছেন। আচ্ছা, আর যারা হচ্ছে করেন নাই, হ্যাঁ, অবশ্যই অবশ্যই মেল গাইনোকোলজিস্ট এটা খুবই দরকার এখন। ঠিক আছে, ঠিক আছে। আমাদের সাথে দুজন ভাইয়াও আছেন। এনিহাও আমরা তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ, যেহেতু আমরা অনলাইনে আছি। সবাই কি ঢাকার বাইরে থেকে ক্লাস করছেন? ফেরদৌসী আপু হচ্ছে ঢাকার বাইরে থেকে ক্লাস করছেন, সাবিনা আপু। আমি ঢাকার বাইরে ঠিক না, আমি উত্তরা থেকে। জি জি, আচ্ছা আপা। ওকে, সাবিনা আপু, ফাতেমা আপু, আপনারা কি সবাই ঢাকার বাইরে? ম্যাম আমরা ঢাকার ভিতরেই আছি ম্যাম, আমি টঙ্গীতে। টঙ্গীতে। ঠিক আছে, যারা দূরে না থাকেন বেশি, মানে যারা হচ্ছে কাছাকাছি থাকেন, রিকোয়েস্ট করবো, আমাদের কিন্তু আসে চিটগাং থেকেও আসে, এসে ক্লাস করে যায়। যে ভাইয়ারা যে দুইজন আসছে, ওনারা কিন্তু আসছে অনেক দূর থেকে, পিরোজপুর থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে। তো যারা হচ্ছে কি একটু কাছাকাছি থাকেন, যেহেতু সিচুয়েশন দেশের ওরকম ভালো না, কিছু সিকিউরিটি সেফটি ইস্যু আছে, তারপরে যদি পারেন এসে ক্লাসটা করলে ক্লাসটা ভালো হয়। আর সবাইকে আমি একটু রিকোয়েস্ট করবো ভিডিওটা অন করে ক্লাস করতে, বিকজ অফ যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে অনলাইনে ক্লাস করতে গেলে, এটা আমার নিজেরও হয়, আমিও তো অনেক অনলাইনে ক্লাস করি, তো যেটা সমস্যা হয় দেখা যায় যে একটু পরে বাচ্চা ডাকলো, চলে গেলেন উঠে, রান্নার বুয়া ডাকলো, চলে গেলেন উঠে, হ্যাঁ, ফোন আসলো, পেশেন্ট আসলো, তো সবকিছু নিয়ে যেটা হয় কি খুব ডিস্ট্রাকশন হয়। তো ভিডিওটা অন করে রাখলে অ্যাটলিস্ট এতটুকু ইয়ে থাকবে, মানে এতটুকু কনসার্ন থাকবে যে না, আমি সামনে আছি। আমার একটা কনসার্ন থাকবে যে না, আমাকে আপনারা দেখতেছেন, আমি আপনাদেরকে দেখছি, সো দ্যাট আমি এটা একটু ভালো মতো বুঝতে পারবো যে আপনারা শুনছেন নাকি শুনছেন না, কনসেন্ট্রেশন দিচ্ছেন নাকি দিচ্ছেন না, আপনার সব নিউরন আমাকে দিচ্ছেন নাকি দিচ্ছেন না। ঠিক আছে, সো ভিডিওটা অন করলে দ্যাট ইজ বোথ, মানে বেনিফিশিয়াল ফর ইউ এন্ড বেনিফিশিয়াল ফর মি। ঠিক আছে, আমরা একটু শুরু করি। আইফোন 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 আপা, আইফোন আপা, আপা একটু নামটা চেঞ্জ করবেন, হ্যাঁ, প্লিজ ইউজ ইউর নেম। ঠিক আছে, একটু মনে হয় মানে প্রবলেম হচ্ছে নেটে, একটু আইফোনের জায়গাটা, হ্যাঁ হ্যাঁ আইফোন কি জয়েন করছি না? হ্যাঁ, একটু নামটা দেখেন, নামটা চেঞ্জ করা যাবে, নাম চেঞ্জ করার অপশন আছে, একটু নামটা জাস্ট চেঞ্জ করে যে নাম আছে এই নামটা একটু দিবেন। ঠিক আছে, ওকে। আমরা একটু এখন আপনাদেরকে একটু এমআরসিওজি সম্পর্কে বলবো, কিরকম হয়, কি হয় না হয়, সবকিছু একটু বলবো। আহ, হ্যাঁ আপা, একটু নামটা দেখেন, অপশন আছে চেঞ্জ করার। আপনি পাশে দেখবেন তিনটা ডট 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 আছে আপনার অপশনের পাশে, এখানে ডটে আসলে দেখবেন যে আপনি নাম চেঞ্জ করার একটা অপশন পাবেন, চেঞ্জ নেম একটা অপশন আছে, হ্যাঁ। ওকে, সবাই একটু ভিডিওটা অন করি না। তামিন আপু, সাবিন আপু, জান্নাত আপু, শারমিন আপু, রুনালালা আপু। আপু আমি কিছুক্ষণ পরে অন করি ম্যাম। কেন? ম্যাম একটু একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে, পরে আমি অন করছি। ওকে, তো সেজন্য অন করতে পারছি না। ঠিক আছে, বাট যারা পারতেছেন তারা একটু অন করেন, হ্যাঁ। ঠিক আছে, তো এমআরসিওজি নিতে করতে আসছেন আপনারা, দ্যাট ইজ ইউর ভেরি গুড ডিসিশন, বিকজ
এটা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি এবং ইন্টারন্যাশনাল রিকগনাইজ একটা ডিগ্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড ওয়াইড। সো এটাকে বলা হয় হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ডিগ্রি বলা হয়। মানে এটার পরিচয় দেওয়া হয় এভাবে যে গোল্ড স্ট্যান্ডার্ড ডিগ্রি। সো দিস ডিগ্রি ইজ অ্যাকসেপ্টেবল ইন হোল কান্ট্রি, হোল দ্য ওয়ার্ল্ড। আপনি সবখানেই আপনি এটা করতে পারবেন। তার থেকে বড় কথা হচ্ছে যখন আমরা এমআরসিওজি করি, এমআরসিওজি টোটালি হচ্ছে কি একটা প্রোটোকল বেস, যেটা আপনার হচ্ছে এডুকেশন বলেন, আপনার নলেজ বলেন। আমরা একটু অডিওটা অফ করি। জি আপা, একটু অডিওটা অফ করি আমরা, তারপর আমরা একটু শুনে নেই, ঠিক আছে? একটু অডিওটা অফ করি, ভাইটা একটু অফ করে রাখেন, নাহলে হচ্ছে গিয়ে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, তো এটা একটা মানে এই ডিগ্রিটা দিয়ে আপনি দেশে বিদেশে সবখানেই আপনি হচ্ছে একসেপ্টেড। ঠিক আছে, সো আরেকটা যেটা যেটা আপনি হচ্ছে গিয়ে ধরেন আপনি দেশে তো এটার অবশ্যই এটার অনেক একসেপ্টেন্সে আছে। আপনি যদি বাইরে কোথাও নিজের ক্যারিয়ার করতে চান, লাইক আপনি যদি হচ্ছে মিডল ইস্টে যেতে চান, অথবা আপনি যদি হচ্ছে ইউকে তে বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যদি আপনি যেতে চান, দিস ডিগ্রি উইল হেল্প ইউ আ লট। ইভেন দো আপনি যদি হচ্ছে কি পরবর্তীতে অস্ট্রেলিয়াতে যেতে চান, কারণ অস্ট্রেলিয়াতে যেটা হয়, অস্ট্রেলিয়াতে কিন্তু আপনি সরাসরি এমআরসিওজি করে আপনার যদি 2 বছরের ট্রেনিং থাকে এনএইচএস, অর্থাৎ হচ্ছে ন্যাশনাল হেলথ সিস্টেম ইন ইউরোপ, ইন ইউরোপিয়ান কান্ট্রি, আপনি কিন্তু সরাসরি এখানে কনসালটেন্ট হিসেবে জয়েন করতে পারবেন। কেমন আছেন আপু? আপুর আসলে নতুন ব্যাচ আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে এই ভাইয়া 2জন জয়েন করছে আমাদের সাথে, আরো জয়েন করেছে। আপু হচ্ছে আনোয়ার খান মডার্নে আছে কনসালটেন্ট হিসেবে। জি। হুম, আচ্ছা দেরি হবে আপু শুরু করতে, নতুন ব্যাচ আসছে তো। কথা শেষ করে নি। ঠিক আছে, তাহলে আপনি এটা হচ্ছে গিয়ে আপনারা এখানে সবখানে আপনার একসেপ্টেন্সে আছে। আর যদি কেউ বাইরে যদি ক্যারিয়ার করতে চান, বাইরে যদি সেটেল হতে চান, দিস ডিগ্রি উইল হেল্প ইউ আ লট। এখন 3টা পার্টে এমআরসিওজি পরীক্ষাটা হয়। ঠিক আছে, আগে 2টা পার্টে হতো, এখন 3টা পার্টে হয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো পার্ট 1, পার্ট 2 আপনি বাংলাদেশে বসে দিতে পারবেন, পার্ট 3টা হচ্ছে গিয়ে আপনাকে বাইরে থেকে দিতে হবে। যদিও এখন ট্রাই করছে বাংলাদেশে সেন্টার করার, হোপফুলি এটা আগামী হয়তো 3-4 বছরের মধ্যে সেন্টারটা হয়ে যাবে, মানে আপনারা হয়তো পাবেন ইনশাল্লাহ। আর পার্ট 1, পার্ট 2 আপনি বাংলাদেশ থেকে দিতে পারবেন। এখন পরীক্ষাতে আপনার কবে কবে হয় সেটা ব্যাপার আমি একটু বলছি। তো পরীক্ষাটা হয় হচ্ছে জানুয়ারি এন্ড জুলাই সেশনে। হ্যাঁ, জীবনে একবারই হচ্ছে গিয়ে 3বার হয়েছিল সেটা পরীক্ষাটা, সেটা হচ্ছে কোভিড টাইমে 2021-এ। রাদার দেন পরীক্ষা হয় হচ্ছে জানুয়ারি এন্ড জুলাই। হুম, এটার আপনার যখন আপনি করবেন, আপনার প্রসেসিংটা যেটা করতে হবে, আপনি যখনই হচ্ছে এই পরীক্ষাটা দিতে চাবেন, আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে আরসিওজিতে, যেটা পরবর্তীতে 1 থেকে 1.5 মাস পরে, এখন হচ্ছে গিয়ে যারা জানুয়ারিতে পরীক্ষা দিবে ওদের কাজ চলতেছে, যারা জুলাইতে পরীক্ষা দিবে তাদের হচ্ছে কি মার্চ থেকে শুরু হবে। ঠিক আছে, এটা আরসিওজি থেকেই করে দেয়। তো মিনওয়াইল যেটা করতে হবে, এই পরীক্ষাটা শেষ হয়ে গেলে আপনাদের সবারই একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি বারবারই এই কথা বলবো, যখন খোলার টাইম হবে সবসময় মানে ইউ গাইজ উইল বি আপডেটেড। তো একটা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হয় আরসিওজিতে। অ্যাকাউন্ট খোলার পরে ওদের হচ্ছে কি একটা এলিজিবিলিটি ফর্ম থাকে, এলিজিবিলিটি ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হয়। এলিজিবিলিটি ফর্মটা ফিল আপ করার পরে ওরা আপনাকে একটা মেইল দিবে যে ইয়েস ইউ আর এলিজিবল ফর পার্ট 1 এক্সাম। মোটামুটি আপনার যদি হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট থাকে, ট্রেনিং থাকে, তাহলে হচ্ছে কি আপনি পার্ট 1 এর জন্য এলিজিবল। ঠিক আছে, আর তারপর হচ্ছে পার্ট 2 দিতে হবে। আগে যেটা নিয়ম ছিল, পার্ট 1 দেওয়ার পরে 4 বছরের একটা ট্রেনিং পার্ট 2 তে শো করতে হতো, আদারওয়াইজ পার্ট 2 দেওয়া যেত না। বাট আরসিওজি এখন এটা হচ্ছে গিয়ে একটু ফ্লেক্সিবল করেছে, যেটা আপনার 2020 থেকে, সিন্স 2020 এখন হচ্ছে গিয়ে পার্ট 1 এর পরে আপনি পার্ট 2 দিতে পারবেন উইদিন 6 মান্থ, পার্ট 1 পাস করার পরে ইনশাল্লাহ পার্ট 2 দিতে পারবেন। পার্ট 2 দেওয়ার পরে আপনি যখন পার্ট 3 দিবেন, অর্থাৎ ক্লিনিক্যাল পরীক্ষাটা যখন আপনি দিবেন, ওইটার আগে আপনার 4 বছরের ট্রেনিং দেখাতে হবে। এই ট্রেনিংটা কিভাবে কাউন্ট হবে? এই ট্রেনিংটা হচ্ছে কি যে কোনো পেরিফেরি হসপিটালে ইফ ইউ আর এইচএমও বা এমও হিসেবে যদি কাজ করেন, ওটা কাউন্ট হবে। আপনার যদি এফসিপিএস কমপ্লিট থাকে, এফসিপিএস এর যে 4 বছর 5 বছরের ট্রেনিং থাকে, ওইটা কাউন্ট হবে। হ্যাঁ, ডিজিও করা থাকলে ডিজিও 2 ইয়ার্সই কাউন্ট হবে। তারপর যদি ধরেন এমএস করা থাকে, এমএস এর যে ক্লিনিক্যাল পোর্শনটা যে 3 ইয়ার্স, ওইটাও হচ্ছে কাউন্ট হবে। ইনফ্যাক্ট আপনার যদি লাইক কোনো টারশিয়ারি হসপিটাল বা ধরেন গাইনি ডিপার্টমেন্ট আছে, এমন কোনো হসপিটালে বা ক্লিনিকে যদি আপনি কাজ করেন, থাকে না, লাইক আপনি যদি কোনো কর্পোরেট হসপিটালে কাজ করেন, লাইক আপনি স্কয়ারে কাজ করলেন, তারপর হচ্ছে গিয়ে আপনি লাইক অ্যাপোলোতে কাজ করলেন, বা ওইসব জায়গায় যদি কাজ করেন, তারপর হচ্ছে গিয়ে লাইক আপনি বড় কোনো হসপিটালে কাজ করলেন, বা কোনো প্রাইভেট মেডিকেলে আপনি জব করছেন গাইনি ডিপার্টমেন্টে, করতে পারবেন। কাউন্ট হবে কখন? যখন আপনি গাইনি ডিপার্টমেন্টে কারো সুপারভিশনে কাজ করবেন, সে আপনাকে দিবে যে ইয়েস, মানে হি অর শি ইজ আন্ডার মাই সুপারভিশন।
ঠিক আছে, তখন হচ্ছে ওই ট্রেনিংটা আবার আপনার কাউন্ট হবে। আপনি যদি HMO থাকেন মেডিকেল কলেজে, সেটাও কিন্তু আপনার কাউন্ট হবে। সো 4 বছরের ট্রেনিং আপনার লাগবে বিফোর সিট 4 পার্ট 3 এক্সাম। এবং এটা হয় কি, অনেক সময় আমি এটা বলে দেই যে এটা হচ্ছে 5 বছর 6 বছর হলে বেটার। কেন বেটার? অনেক সময় দেখা যায় যে ওদের 6 মাসের ট্রেনিং আপনার মানে আপনার 6 মাসের ট্রেনিং পছন্দ হলো না, বা আপনি এমন জায়গা থেকে করলেন, ওরা বললো যে না, আমরা এখানকার ট্রেনিং আমরা একসেপ্ট করব না। থাকে না, অনেকে হয়তো ক্লিনিক থেকে করছে, বা অনেকে হয়তো যে হসপিটালে করছে হসপিটালটা হয়তো এরকম ওয়েল রিনাউন্ড না, বা ওরকম হচ্ছে কি ওদের সাপোর্ট নাই, গাইনি সাপোর্ট নাই। কারণ ওরা কিন্তু এগুলো সার্চ করে, ওরা কিন্তু দেখে এগুলো। আপনি যখন ট্রেনিংটা দিবেন, জমা দিবেন, তো ওরা হচ্ছে কি এটা আবার ভেরিফাই করে। তো ভেরিফাই করার পর মনে হলো যে আপনার 6 মাসের ট্রেনিং বা 1 বছরের ট্রেনিং ওদের পছন্দ হলো না, ওরা তখন আপনাকে আবার মেইল ব্যাক করবে যে তুমি আরো 1 বছর ট্রেনিং করে দেন হচ্ছে কি তুমি ফাইনালের জন্য বসো। তো এই জন্য আমি বলি যে 5 বছর 6 বছর বেশি যদি ট্রেনিং হয়ে যায়, এটা ভালো, আপনি সাইমultaneously করে ফেলতে পারবেন। এখন পার্ট 1 কম্পারেটিভলি ইজি। ইজি কেন? কারণ হচ্ছে কি যারা পড়ছেন বা হচ্ছে কি যারা আসছেন, এগুলো পার্ট 1 ইজ টোটালি বেসিক সাবজেক্ট, পার্ট 2 ইজ ভেরি টাফ, পার্ট 3 ইজ ভেরি ভেরি টাফ। ঠিক আছে, তো এটাই হয়, এটা হচ্ছে কি যখন আপনি পার্ট 1 দিবেন, যে কোনো পরীক্ষারই পার্ট 1 এর কম্পারেটিভলি ইজি থাকলে পার্ট 2 টা ডেফিনেটলি হবে, কারণ আপনাকে তো ছেকে ছেকে নিয়ে আসবে, তাই না, স্ক্রিন করে নিয়ে আসবে। তো এই কারণে হচ্ছে গিয়ে পার্ট 1 এর জন্য যেগুলো পড়তে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো পার্ট 1 এ দেখেন এখানে একটা একটা পাই চার্ট করা আছে। এই চার্টটার মধ্যে পার্ট 1 এ পার্ট 2 তে কি কি সাবজেক্ট থাকে সেটা একটু বলে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। পার্ট 1 আপনার হচ্ছে টোটালি সিঙ্গেল বেস্ট। এখন আপনারা কিভাবে এটা জানবেন? যারা হচ্ছে গিয়ে ইদানিং যারা FCPS পরীক্ষা দিচ্ছে, তারা হচ্ছে গিয়ে এখন ইদানিং যারা FCPS পরীক্ষা দিচ্ছে, BCPS থেকে এখন টোটালি RCOG এর প্রোটোকলটা ফলো করা হয়। তো আগে যেরকম আমরা 3 দিন পরীক্ষা দিতাম FCPS এর, এখন কিন্তু সেটা একদিনে হয়ে গেছে, এবং সেটা পুরাটাই ফলো করছে RCOG এর প্যাটার্নটা ফলো করছে। সো RCOG তে পার্ট 1 MRCOG হয় হচ্ছে কি আপনার একদিন পরীক্ষা হবে, পেপার A, পেপার 2 আর পেপার 1। পেপার 2 তে থাকবে পরীক্ষা হবে 3 ঘন্টা, 3 ঘন্টা 6 ঘন্টা, মাঝখানে আপনি 1 ঘন্টার একটা ব্রেক পাবেন। বুঝে গেছে? টোটাল পরীক্ষাটা হবে হচ্ছে 100 মার্কসে, এবং পেপার 1 এ হচ্ছে কি আপনার 100টা SBA থাকবে, টোটালি SBA পরীক্ষা, এখানে কোনো MCQ নাই। ঠিক আছে, MRCOG কোনো এমসিকিউ থাকে না এক্সামে। SBA থাকবে আপনার 100 100 200 SBA থাকবে। হ্যাঁ, এখন পাস মার্ক কত, এটা একটা কোশ্চেন। তো পাস মার্কটা এটা আসলে ডিপেন্ড করে যে কতজন পরীক্ষা দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, কোথায় সব থেকে হাইস্ট মার্ক আসছে, কোথায় কোথায় সব থেকে লোয়েস্ট মার্ক আসছে, পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন কিরকম ছিল, ইজি অর মানে আপনার হচ্ছে গিয়ে ইজি পরীক্ষা ছিল নাকি হচ্ছে টাফ এক্সাম ছিল কোশ্চেন। সো টাফ গুলার মার্কিং হয় একভাবে, ইজি কোশ্চেন গুলার মার্ক হয় একভাবে। সো এগুলা মিলাই মোটামুটি আপনি যদি অ্যাবাভ 65% পান, দেন আপনি মোটামুটি সিকিউর থাকতে পারেন যে না আমি পাস করব। ঠিক আছে, তো অ্যাবাভ 65 পাস হয়। আগে এরকম নাম্বার উঠতো না, আগে হচ্ছে কি 60 61 পাস হয়ে যেত, বাট ইদানিং কেন জানি সবাই খুব পড়াশোনা করে, অনেক নাম্বার উঠে, এই জন্য আপনার গড় নাম্বার অর্থাৎ মিন নাম্বারটা অনেক বেশি উঠে এখন। ঠিক আছে, তো মোটামুটি অ্যাবাভ 65 পেলে পাস হয়ে যায়। কত টাকা লাগে পরীক্ষা দিতে? ঠিক আছে, মোটামুটি এখন আপনার প্রায় 80-র মতো লেগে যাবে। আগে হচ্ছে 300 পাউন্ড 400 পাউন্ড ছিল, আমি নিজে যখন পরীক্ষা দিয়েছি তখন ছিল, আমি মনে আছে আমি 340 পাউন্ড দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। বাট এখন এটা হয়ে গেছে 570, এবং প্রত্যেক বছর 5 থেকে 7 পাউন্ড বাড়ে। ঠিক আছে, এখন এটা ডিপেন্ড করতেছে হচ্ছে ডলারের রেটের উপরে, ডলারের রেট কত বাড়তেছে সেটার উপর ডিপেন্ড করে আপনার পরীক্ষার রেটটাও আপ ডাউন করবে টাকাটা। তো সেই ক্ষেত্রে মোটামুটি 70 থেকে 90 এর মধ্যে পড়ে যাবে। হুম, ওকে। তো কিভাবে পেমেন্ট করবেন? অবশ্যই ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, সবারই ভিসা কার্ড আছে, ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, আগে থেকে ব্যাংকে জানিয়ে রাখতে হবে, দেন আপনার উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হলে আপনাকে উইদিন 2 to 3 মিনিটস এর মধ্যে সিটটা বুকিং করতে হবে, কারণ বাংলাদেশে সিট পাওয়া খুব টাফ। আর যেহেতু আগে হচ্ছে গিয়ে আমাদের পেপারে পরীক্ষা হতো, এখন যেটা হয় পিয়ারসন ভুয়া সিস্টেমে পরীক্ষা হয়, অর্থাৎ আপনি যাবেন একটা সেন্টারে 5 থেকে ম্যাক্সিমাম 10টা সিট থাকে, মিনিমাম 2টা, ম্যাক্সিমাম হচ্ছে 10টা। 10টার বেশি সিট কোনো সেন্টারে থাকে না। হ্যাঁ, সব থেকে বেশি সিট থাকে হচ্ছে আগারগাঁও একটা সেন্টার পরে, আর এখানে ড্যাফোডিলের একটা সেন্টার আছে, ওইখানে 10টা সিটই আছে, 10টার বেশি সিট থাকে না একটা জায়গায়। সো যখন আপনি পরীক্ষা দিবেন, সব থেকে টাফ হচ্ছে গিয়ে পড়া, তো টাফ হবে না, পড়াটা টাফ হবে না, বিকজ অফ আমরা সবকিছু আপনাদেরকে গুছাই দিব, লাইক স্পুন ফিট করাই দিব। সো আমি যেটুকু পড়াবো এর বেশি আপনি পড়তে পারেন, এর কম আপনি পড়তে পারবেন না। ঠিক আছে, এর কম পড়লে আমি আপনাকে পাশের গ্যারান্টি দিতে পারবো না, বাট যেটুকু পড়াচ্ছে ওটা যদি পড়েন ঠিক মতো, ওইটা আপনার পাস হয়ে যাবে ইনশাল্লাহ।
ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ওই সিটটা বুকিং করা একটু টাফ হয়, কারণ হচ্ছে গিয়ে সিটটা বাংলাদেশে যেহেতু ক্যান্ডিডেট বেশি, এখন সবাই মানে এমআরসিওজি দিচ্ছে, অনেক সিনিয়ররাও দিচ্ছে। সো আগে তো এত ক্যান্ডিডেট ছিল না, সিটের সমস্যা হতো না। এখন যেহেতু ক্যান্ডিডেট বেশি, সিট কম, এই কারণে সিটটা পাওয়া একটু টাফ হয়ে যায়। সো উইদিন মোট ওভারঅল ভাইয়া আনুমানিক এটা আমি আসলে বলতে পারতেছি না, অ্যারাউন্ড ধরেন 100-150 সিট পাবেন সেন্টার মিলায়। অনেক সময় দেখা যায় যদি ক্যান্ডিডেট বেশি থাকে, ওদেরকে যদি বারবার ফোর্স করতে থাকে যে সিট বাড়াও, সিট বাড়াও, সিট বাড়াও, এরকম যদি করতে থাকে, তাহলে হচ্ছে গিয়ে ওরা হয়তো 1-2টা সেন্টার বাড়াতে পারে, সেটা আরো 1 মাস পরে বাড়ায়। আমাদের যেরকম এবার অনেক স্টুডেন্ট নেপালে সিট পাইছে, নেপাল, চেন্নাই এইসব জায়গায় হচ্ছে পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, কারণ বাংলাদেশে সিট পায় না, বাট ওদের প্রিপারেশন অনেক ভালো, ওরা পরীক্ষা দিবে। তো এই জন্য নেপালেও সিট নিচ্ছে। আমার মনে হয় 4টা, আমাদের এখানে 4টা ক্যান্ডিডেট নেপালে সিট বুক করছে। ঠিক আছে, ওকে। তাহলে এখন হচ্ছে কি পেপার 1 পেপার 2 তে কি কি আসে। পেপার 1 পেপার 2 তে আপনার হচ্ছে গিয়ে পুরাটাই বেসিক। এই বেসিকের মধ্যে কি কি থাকবে একটু বলে দিচ্ছি। একটা মিনিট, হোল্ড অন। আচ্ছা, আমি একটা পেজ শেয়ার করছি, এটার মধ্যে লেখা আছে কিরকম কি থাকবে। আমাকে একটু জুমে যারা আছেন, অফলাইনে মানে অনলাইনে যারা আছেন, তারা একটু বলেন তো, দেখা যাচ্ছে ছবিটা? শাহনাজ আপু, দেখা যাচ্ছে ছবি? যাচ্ছে তো, ওই যে পেপার 1 পেপার 2 এটা। হ্যাঁ, এটা, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে আপু? জি আপু, দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপু দেখেন, এগুলো তো আগে বলছিলেন না, আবার আবার আলোচনা করতেছেন যে আজকে? কি কথা বলছেন? আপু ওই যে আজকে একটা আমাদের ইন্ডাকশন পুরাতন ক্লাস কথা হচ্ছে, বলতো, তাই এটা আলোচনা করছে। আমাদেরকে একবার টাইমা আপু, বলছিল। হ্যাঁ, আমাদের করেছে এই জন্য। আমাদের নতুন ব্যাচ জয়েন করেছে, নতুন ব্যাচদের জন্য বলছি, ঠিক আছে? ওকে। সো পেপার 1 100, পেপার 2 100 মার্কস পরীক্ষা হবে, ঠিক আছে? ঠিক আছে, তো এর মধ্যে দেখেন, এখানে আবার ক্লোজ হয়ে গেল কেন? এর মধ্যে হচ্ছে পেপার 1 এ ম্যাক্সিমাম কি থাকবে? অ্যানাটমি, এমব্রায়োলজি, জেনেটিক্স, ফিজিওলজি, এন্ডোক্রাইনোলজি এন্ড স্ট্যাটিস্টিক্স। এখন অ্যানাটমি আপনার পেপার 1 পাস করতে হবে হচ্ছে অ্যানাটমি দিয়ে। হ্যাঁ, অ্যানাটমি, জেনেটিক্স, ফিজিওলজি, এন্ডোক্রাইনোলজি, এমব্রায়োলজি, এই 4টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফর পার্ট 1 পাস। হ্যাঁ, পার্ট 1 এর পেপার 1 পাস, ঠিক আছে? এখান থেকে কি আসে? এখান থেকে 60% কোশ্চেন আপনার এখান থেকে আসবে। লাইক অ্যানাটমি থেকে আসে হচ্ছে অ্যারাউন্ড 30 কোশ্চেন, জেনেটিক্স, এমব্রায়োলজি থেকে আসবে হচ্ছে গিয়ে 30 মতো কোশ্চেন, 20 to 30 মতো কোশ্চেন আসবে, ঠিক আছে? এপিডেমিক্স, স্ট্যাটিস্টিক্স থেকে আসবে 10 কোশ্চেন, বায়োকেমিস্ট্রি থেকে 6 to 10 কোশ্চেন, ফিজিওলজি থেকে আসবে 30 কোশ্চেন, ফিজিওলজি, এন্ডোক্রাইনোলজি কে 30 to 35 কোশ্চেন। তাহলে কত হলো? 30, 30, 60, 90, 100, ঠিক আছে? এখানে 5টা কম বেশি হতেই পারে, হ্যাঁ, 5টা কম 5টা বেশি। লাইক বায়োকেমিস্ট্রিতে 6টা থেকে 10টা কোশ্চেন আমি বলেছি, নর্মালি এটা 5টা থেকে 6টা কোশ্চেন আসে, এর বেশি আসে না। এমব্রায়োলজি, জেনেটিক্স থেকে ধরেন 30টা বলছি, এটা হচ্ছে ক্লিনিক্যাল সব মিলায়। এমব্রায়োলজি, জেনেটিক্স ইজ আ সাবজেক্ট যেটা আপনার পেপার 2 তে আপনি কোশ্চেন পাবেন, ক্লিনিক্যাল রিলেটেড কোশ্চেন পাবেন। লাইক আ পেশেন্ট কাম টু ইউ উইথ হিস্ট্রি অফ অ্যামোনেরিয়া, ঠিক আছে, and she never had a menstruation, and the patient height is like 4 feet 10 inch, হ্যাঁ, and the patient has কি বলে wave neck, এরকম আপনি দেখলেন, and her FSH ALS level is very high, thyroid function is abnormal, so what will be your diagnosis? এরকম একটা কোশ্চেন আসবে, এটা দিয়ে দিতে পারে পেপার 2 তে। যেহেতু পেপার 2 তে আমাদের ক্লিনিক্যাল কোশ্চেন, এটা কি হবে? কি হবে? টার্নার। টার্নার, ভেরি গুড, ভেরি ওয়েল ডান। তারপরে পারেন সবাই, ঠিক আছে? তাহলে হচ্ছে 30টা, এখানে ধরেন হচ্ছে 20টা 25টা আসতে পারে, এখানে থেকে হচ্ছে 25টার মতো আসতে পারে, লাইক সবকিছু মিলে এখানে 100 কোশ্চেন মিলছে। নেক্সট আমরা আসি পেপার 2। পেপার 2 আপনার পাস করতে হবে মাইক্রোবায়োলজি এন্ড ফার্মা দিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার এই দুইটা, বিকজ অফ ফার্মা থেকে 30 to 35 কোশ্চেন আসবে। এবং ফার্মা আমি আপনাদেরকে চার্ট করা দিব, চার্ট করলে আপনার পুরো ফার্মা কভার হয়ে যাবে, এর বাইরে আসবে না কোশ্চেন। অনেক রিকল কোশ্চেন, রিপিটেড রিকল কোশ্চেন হয়। এই কোশ্চেন গুলা পড়লে বা এই টপিক গুলো স্পেসিফিক ভাবে যদি আপনি পড়েন, এর বাইরে একটা কোশ্চেন আসবে না, আই ক্যান গ্যারান্টি ইউ। মাইক্রোবায়োলজি থেকে 15 এর মতো কোশ্চেন আসবে, হ্যাঁ। প্যাথোলজি থেকে 5 to 6 কোশ্চেন, ইমিউনোলজি থেকে এরকমই 5 এর মতো কোশ্চেন, বায়োফিজিক্স থেকে 5 to 10 কোশ্চেন, ক্লিনিক্যাল এন্ড ডাটা ইন্টারপ্রিটেশন থেকে আপনার 20 to 25 আসবে। তাহলে হলো কত? 30, 20, 50, 60, 65, 60, 70, 80, 85, 90, 100, ঠিক আছে? ওকে, ডান, ঠিক আছে।
তাহলে আমাদের হচ্ছে এটা আমাদের আজকের মানে এটা পরীক্ষা রিলেটেড আলোচনা ছিল। এখন কি পড়বেন? ডেফিনেটলি আমরা আপনাদেরকে নোট প্রোভাইড করব, এবং ট্রাস্ট মি এই নোটের বাইরে এক্সট্রা কিচ্ছু পড়তে হবে না। যেগুলো আমাদের এক্সট্রা আসে, কারণ হচ্ছে লাস্ট 10 ইয়ার্স ধরে আমরা অ্যানালাইসিস করে করে যেগুলো দেখি, যে কোশ্চেন গুলো আসতেছে টপিকে হয়তো বইতে নাই, ওগুলা আমরা যারা মেন্টর আছে আমরা আপনাদেরকে ক্লাসে নোট করায় দেই। তা বাদে আমি যেটা বলি যে একটা নোট প্যাড রাখতে, অর্থাৎ ছোট ছোট 2টা প্যাডের মতো রাখতে। সেই প্যাডে আপনি কি করবেন, আমি যে কথাগুলো বলবো যে এটা ইনফিনিটে স্টার, ওই কথাগুলো একটু নোটে লিখে রাখবেন। কারণ কি, পরীক্ষার আগে আপনি হচ্ছে গিয়ে সবকিছু দেখার টাইম পাবেন না, এটা কোনো সময় সম্ভব না, এটা সম্ভবই না এটা আসলে দেখা। হ্যাঁ, তো যেটা আমরা করি, ওই নোটটা তখন যদি আমরা দেখি, ওই নোটটা দেখলে আপনি জাস্ট, যেমন পরীক্ষার আগের রাতে আপনি একটু চোখ বুলালেন, তখন তো আপনি নতুন কিছু পড়তে পারবেন না, একটু চোখ বুলালেন। অথবা হচ্ছে গিয়ে পরীক্ষার হলে যে মাঝখানে 1 ঘন্টা আপনি ব্রেক পাবেন ফ্রেশ হওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য, ওই 1 ঘন্টা আপনি হচ্ছে গিয়ে জাস্ট একটু উল্টে নিলেন পেজটা, তো কি হয়, ওই সময় যে আপনি চোখে দেখুন ওটা কিন্তু ব্রেনে থেকে যায়। তো এই কারণে হচ্ছে নোটপ্যাডটা করতে বলি কেন, কারণ হচ্ছে যে নোটগুলো আমি করাই দিব, কারণ বই তো সব আপনি আগে দেখতে পারবেন না পরীক্ষার 15 দিন আগে, ওই নোটটা একটু দেখলে আপনার পড়ার জন্য সুবিধা হবে, ইজি হবে। হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমরা যে নোটগুলো দিব এর বাইরে অ্যাকচুয়ালি কিছু বলারই দরকার নাই, দ্যাট অল আর স্পুন ফিডিং নোট, এবং এর বাইরে আসলে হ্যাঁ আপনি চাইলে পড়তে পারেন। কারণ আমাকে জানেন এরকম জিজ্ঞেস করছে যে এতটুকু পড়লে হবে, মানে কনফিউজ, যে এতটুকু পড়লে কি আসলেই হবে। কোনো সমস্যা না, আপনি বেশি পড়েন, কিন্তু যতটুকু আমি বলবো এর নিচে পড়ানো যাবে না, এর কম আপনি পড়তে পারবেন না। হ্যাঁ, এর বেশি আপনি পড়তেই পারেন, কারণ জ্ঞান অর্জন করা ফরজ, যত বেশি পড়বেন তত বেশি জ্ঞান অর্জন করবেন। আপনি চাইলে আরো অনেক কিছুই পড়তে পারেন, বাট ফর পাস আমাদের এত পড়ার দরকার নাই। পার্ট 1 এর জন্য পড়ার জন্য আপনার সারা জীবন পড়ে আছে, আপনি কি বলে ওই যে দোলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন, ঠিক আছে, কিন্তু পাশ না করলে কি হবে, আপনার পুরো মনটা ভেঙে যাবে, আপনার পুরো কনফিডেন্সটা লো হয়ে যাবে, এবং আপনার মনে হবে যে আমি এতগুলো টাকা দিয়ে পরীক্ষা দিছি, তাহলে আমি আরো 1 বছর পুরো ধরে টাকা জমাই তারপর আমি পরীক্ষা দিব, অর এলস যে আমি একটু বেশি প্রিপারেশন নেই, সময়টা নষ্ট হবে আপনার। সো 6 মাসের জন্য আপনারা আসছেন, ভেরি ভেরি ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ ফর চুজিং আস। আমি বলবো যে 6টা মাস আপনি খালি এটা একটু দেখেন, ট্রাস্ট মি, আপনি যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা এটার পিছনে ব্যয় করেন, 2 ঘন্টাও লাগে না, ঠিক আছে, যে যেটা যেদিন পড়াচ্ছি ওটা যদি 1 সপ্তাহ তো আপনি টাইম পাবেন, ওই 1 সপ্তাহের মধ্যে যদি দেখে ফেলেন, কোশ্চেন গুলো দেখে ফেলেন, ট্রাস্ট মি আপনি হেসে গেলে পাস করে যাবেন। এত বেশি কঠিন না কিন্তু পার্ট 1 আমি বলবো যে এফসিপিএস পার্ট 1 এর থেকে এটা ইজি। ইজি কেন, কারণ হচ্ছে এফসিপিএস আমাদের অনেক ডিটেলস পড়তে হয়, বাট আরসিও যেটা করে, আরসিও যে হচ্ছে শুধু গাইনি রিলেটেডই কোশ্চেন করে, আপনাকে ধরুন মেডিসিন থেকে একটা কোশ্চেন বা সার্জারি থেকে একটা কোশ্চেন, যেটা আমাদের এফসিপিএস হয় ওরকম করে দিবে না, বা অনেক ডিপেস্ট কোশ্চেন আপনাকে দিবে না, যেগুলা শুধুমাত্র অবস গাইনি রিলেটেড ওই কোশ্চেন গুলো ওরা করে। যেরকম আমি যদি আপনাকে ফিজিওলজির কথা বলি, ফিজিওলজি কিন্তু আমরা এফসিপিএস এর সময় অনেক পড়ছি, গাইটন টাইটন পুরো শেষ করে ফেলছি, তাই না, গাইটন জ্ঞানন পুরো শেষ করে ফেলছি, কিন্তু এইখানে ফিজিওলজি জাস্ট রিলেটেড টু প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি রিলেটেড ফিজিওলজি আপনার পরীক্ষাতে আসবে, ঠিক আছে, যেগুলা বেসিক আপনার জানতে হবে ওগুলো আসবে, লাইক অ্যাসিড বেস ডিস্টারবেন্স, লাইক মেটাবলিক অ্যালকাইলোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, যেগুলো আপনার সারা জীবন জানতেই হবে বেসিক, এই বেসিক গুলো আপনার আসবে। কিন্তু ওই সাইকেল লাইক সোডিয়াম ক্লোরাইড আয়ন চ্যানেল কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার গোয়াটারের মেকানিজম কি, অথবা হচ্ছে গিয়ে আপনার লাইক ইন্ট্রিনসিক পাথওয়ের মেকানিজম কি, এক্সট্রিনসিক পাথওয়ের মেকানিজম কি, এইগুলো আপনার পরীক্ষাতে কখনোই আসবে না। আসবেই হচ্ছে গাইনিওপস রিলেটেড ফিজিওলজি কোশ্চেন গুলা, ঠিক আছে, ক্লিয়ার? এম আই ক্লিয়ার? Yes, ma'am. ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই বিসমিল্লাহ বলে। আমাদের ফার্স্ট ক্লাস আজকে হবে এমব্রায়োলজি দিয়ে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইউর এক্সাম। 10 to 12 কোশ্চেন ইউ উইল গেট ফ্রম হিয়ার, এবং এই কোশ্চেন গুলা হচ্ছে কি খুব সুন্দর কোশ্চেন। হ্যাঁ, এমব্রায়োলজি পড়তে দেখবেন ভালো লাগবে। আমি গ্রুপ দেখি নাই আপু, আমি তো জানি না। ওকে, আমরা শুরু করে দিই তাহলে। হ্যাঁ, পেপার 1-এ আমাদের কি কি আছে? লেকচার 1 এমব্রায়োজেনেসিস, জার্ম লেয়ার, মেসোডার্ম, জিআইটি এমব্রায়োলজি, অস্টিওপোরোসিস, সিভিএস সিস্টেম, আর্টেরিয়াল সিস্টেম এন্ড ভেনাস সিস্টেম। হ্যাঁ, তো এখান থেকে আমরা আজকে পড়ে ফেলবো। পেপার 1টা ছোট, কারণ যেহেতু আমাদের পেপার 1-এ সবসময় একটা নতুন ব্যাচ শুরু হয়, আমরা এই জন্য এটা একটু ছোট লেকচার রাখি। হ্যাঁ, ঠিক আছে, সবার কাছে রেড পেন রাখবেন, রেড পেন ব্ল্যাক পেন একটু রাখবেন পাশে। একটা সেকেন্ড হোল্ড ডাউন, হ্যাঁ, একটা সেকেন্ড আমাকে দিবেন।
আপু দিছে তো এমব্রায়োলজি ক্লাস। আপু ওইটা হচ্ছে গিয়ে বায়োকেমিস্ট্রির ক্লাস টেস্টের টাইম দিছিল, তার নিচে দেখেন এমব্রায়োলজি ক্লাস 1 লেখা আছে 19 তারিখে। বই নিয়েছিলেন? ওকে। ওকে, আমরা তাহলে শুরু করে দিই, হ্যাঁ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পেজ, এমব্রায়োজেনেসিস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পেজ। এই পেজ থেকে মোটামুটি আপনি 3টা 4টা কোশ্চেন আপনি এখান থেকেই পেয়ে যাবেন, হ্যাঁ। পাশে লিখে রাখেন, তাহলে হচ্ছে কি আপনার এটার ইম্পর্টেন্সটা আপনি বুঝবেন। 3 to 5 কোশ্চেন, ঠিক আছে। তো তার আগে আমরা একটা ছবি দেখব। ছবি আমি আপনাদের সাথে দিয়ে দিব সব। তো ছবিটা দেখলে যেটা আমাদের হচ্ছে পিক্টোরিয়াল ছবি, মানে যেই পড়াগুলা ওগুলো আমাদের মনে থাকে বেশি। আপনি যাকে ছবি দেখে নিই, দেখি তো এটা পাইছেন। ছবিটা দেখা যাচ্ছে? আমাকে একটু, যারা জুমে আছেন একটু বলবেন, হ্যাঁ। শাহনাজ আপু? জি ম্যাম, দেখা জি যাচ্ছে। আপু দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা একটা গল্প দেখি, হ্যাঁ। ফার্স্টে কি হলো, একটা ধরনের একটা পিরিয়ড হলো একটা মহিলার, মেনস্ট্রুয়েশন হলো। আমি সব ছবি দিয়ে দিব ভাইয়া, আপনাদের যে গ্রুপটা আছে পার্ট, হ্যাঁ হ্যাঁ, এমআরসিও যে পার্ট 1 এর যে গ্রুপটা আছে ওখানে সব ছবি দিয়ে দিব। যেগুলা যেগুলো আবার ইম্পর্টেন্ট ওগুলা বলে দিব, ওগুলো একটু প্রিন্ট আউট করে দিবেন, ঠিক আছে। তাহলে একটা পিরিয়ড হলো, পিরিয়ডের পরে কি হবে, ওইখানে হচ্ছে কি আবার নতুন করে সাইকেলটা শুরু হবে, পলিফারেশন ফেজ শুরু হবে, তাই না। পলিফারেশন ফেজ শুরু হবে, আর পলিফারেটিভ ফেজ শুরু হবে। সো ওইখানে কি হবে আমাদের, তখন হচ্ছে গিয়ে আমি জাস্ট একটু আপনাদের রিক্যাপ করতেছি আগের পড়াগুলা, তাহলে একটু কোরিলেট করতে সুবিধা হবে, হ্যাঁ। আমি এখন কোনো বই পড়াচ্ছি না। আপু দেখা দিছে যেগুলো, ওগুলা পড়লে হবে, এর বাইরে লাগবে না, ঠিক আছে। রেকর্ডিং দেখে নিন, রেকর্ডিং। ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি। তাহলে হচ্ছে কি একটু মনোযোগ দিবেন, হ্যাঁ, একটু মনোযোগ দিবেন, তাহলে দেখবেন রিকল করতে সুবিধা হবে। সো গিভ মি ইওর অল নিউরন টু মি, হ্যাঁ, ফর 3 ইয়ার্স সব আমার দিকে দিবেন, হ্যাঁ। আপনার নিউরন, আপনার কিডনি, আপনার ব্রেন সব আমার। এখন শুনেন, সেটা হচ্ছে পিরিয়ড হয়ে গেল। পিরিয়ড হওয়ার পরে আমাদের কি হবে নেক্সট টাইমে, নেক্সট যে ফার্টিলাইজেশন হওয়ার জন্য বা আপনার হচ্ছে গিয়ে ইমপ্লান্টেশন হওয়ার জন্য বলেন বা ফার্টিলাইজেশন হওয়ার জন্য বলেন, ইউটেরাসটা আবার রেডি হইতে হবে। কেন হবে এটা? কারণ এটাই তো নিয়ম, একটা কনসিভ করার জন্যই তো হচ্ছে কি এটা তৈরি হচ্ছে, তাই না, যে যাতে আমার এমব্রায়োটা ইমপ্লান্টেশন হতে পারে ইউটেরাসের মধ্যে। সো এই যে চেঞ্জ গুলো হবে সেটাকে আমরা কি বলতেছি, কোন ফেজে হবে, পলিফারেটিভ ফেজ। কিভাবে হবে, আমার যখন কিচ্ছু নাই, উইথড্রল হয়ে গেল সব, তখনই তো মেনস্ট্রুয়েশনটা হয়ে গেল। তখন কি করবে, তখন এটা আবার গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটাকে অ্যাটাক করবে বা এটা নক করবে। কোথায় যে নক করবে, হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে তখন কি হবে, আমার গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা রিলিজ হবে। রিলিজ হয়েও কি করবে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে নকড করবে। ওখান থেকে আমার কি রিলিজ হচ্ছে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, মনে আছে এফএসএইচ, এলএইচ, হ্যাঁ, এগুলা হচ্ছে কি সব রিলিজ হচ্ছে। এফএসএইচ, এলএইচ, প্রোলাকটিন, এগুলো হচ্ছে সব রিলিজ হচ্ছে। তো তখন কি হবে, আমার এফএসএইচ এন্ড এলএইচটা রিলিজ হবে। এই এফএসএইচ কি করবে, এই এফএসএইচ গিয়ে ওভারির উপরে কাজ করবে, এবং ওভারিতে গিয়ে ওই যে আমার যে ছোট ছোট প্রাইমোডিয়াল ফলিকল গুলা ছিল ওগুলাকে সে বড় করবে। বড় করে সে কি করবে, ওইখানে গিয়ে একটা ডমিন্যান্ট ফলিকল তৈরি করবে, ঠিক আছে। ডমিন্যান্ট ফলিকলটা কি, ডমিন্যান্ট ফলিকল হতেছে কি একটা একটা কমপ্লিট একটা ফলিকল, যে ফলিকল থেকে আমার বের হবে কি তখন ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, ঠিক আছে। তো তখন আমার ওই ডমিন্যান্ট ফলিকলটা থেকে, এবং ওটা কি করবে, এই এফএসএস এর কাজ কি, এফএসএস এর কাজ কিন্তু হচ্ছে পলিফারেশন করা, হ্যাঁ। পলিফারেশন ফর হোয়াট, পলিফারেশন ফর হচ্ছে এন্ডোমেট্রিয়াম, পলিফারেশন ফর ওভারি, পলিফারেশন অফ দা ফলিকলস। তো ফলিকলস গুলা যখন ডমিনেন্ট হয়ে যাবে, ম্যাচিউর হয়ে যাবে, ম্যাচিউর ফলিকল গুলা থেকে আমার তখন হচ্ছে ইস্ট্রোজেন রিলিজ হচ্ছে। ইস্ট্রোজেনটা তখন আবার কি করবে, ইস্ট্রোজেনটা তখন হচ্ছে গিয়ে আপনার ওই ইউটেরাসের উপরেও কাজ করবে, ইউটেরাসও সে হচ্ছে পলিফারেশন করবে, ঠিক আছে। ব্লাড ভেসেলস গুলা টর্চুরাস করবে। করার পরে আমার কি হইলো, যখন এলএইচটা বের হবে, ও তো এলএইচও ইয়ে করবে। এলএইচটা যখন হচ্ছে পিকে যাবে, পিকে যাওয়ার পরে আমার কিন্তু তার 24 থেকে 36 আওয়ার্স এর মধ্যে আমার ওভুলেশনটা হবে, রাইট।
ওভুলেশন হওয়ার পরে এই যে এখানে যে একটা ওভাম তৈরি হলো বা যে ডমিনেন্ট ফলিকলটা তৈরি হলো, এইটা কি হবে? রাপচার হয়ে যাবে। রাপচার হয়ে এই উসাইটটা আমার এখানে গিয়ে বসে থাকবে। কোথায় যাবে? অ্যাম্পুলাতে। মিনহোয়াইল যদি তার সাথে তার হাজবেন্ডের কোয়েটাস হয়, তখন তার স্পার্মটা কোথায় যাবে? সেও হচ্ছে গিয়ে এই রাস্তা দিয়ে কোথায় চলে যাবে? অ্যাম্পুলাতে। দেন ডে 1-এ যদি আমার উসাইট এবং হচ্ছে স্পার্ম এই দুইটা যদি হচ্ছে ফার্টিলাইজেশন হয়, আমার এখান থেকে কি তৈরি হবে? এমব্রায়ো। দ্যাট ইজ ডে 1। এমব্রায়োটা কি? এটা হচ্ছে গিয়ে আপনার 2 সেল স্টেট। ঠিক আছে, 2 সেল স্টেট, সরি এমব্রায়ো বলতেছি আমি, জাইগোট তৈরি হবে। হ্যাঁ, জাইগোট তৈরি হবে, এমব্রায়ো এখনো তৈরি হয়নি। তাহলে ডে 1-এ আমার কি হলো? ফার্টিলাইজেশন ফর ওসাইট এন্ড ওভামের সাথে ফার্টিলাইজেশন হয়ে আমার তৈরি হলো হচ্ছে জাইগোট, দ্যাট ইজ 2 সেল স্টেট। 2 সেল স্টেট কিভাবে? ওই যে স্পার্মের একটা সেল, ওভামের একটা সেল। ঠিক আছে, দ্যাট ইজ 2 সেল স্টেট। তারপর কি হবে? তারপর হচ্ছে এটা সেল সাইকেলে গিয়ে এটার কি হবে? ডুপ্লিকেশন হওয়া শুরু করবে। ঠিক আছে, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা। তো এইভাবে হচ্ছে গিয়ে এভাবে বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে ও যখন হইতেছে আপনার 4 সেল স্টেজ থেকে 8 সেল স্টেজে যাবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মরুলা। ঠিক আছে, এটার একটা নাম আছে। হ্যাঁ, 8 to 16 সেল স্টেজে যখন যাবে, তারপর যাওয়ার পরে এটাকে আমরা বলতেছি মরুলা। আর মরুলাটা কই যাবে? মরুলাটা যাবে হচ্ছে কি আপনার ইউটেরাসের কর্ণ পর্যন্ত। কর্ণ কোন জায়গাটা? কর্ণটা হচ্ছে ফেলোপিয়ান টিউব আর পান্ডাসের এই জাস্ট যে সংযোগ স্থলটা, এটাই হচ্ছে কি আপনার কর্ণ। এই কর্ণ পর্যন্ত যাবে, তখনও কিন্তু সেই ইমপ্লান্টেশনটা তৈরি হবে না, ইমপ্লান্টেশনটা মানে করবে না। এরপরে সেলটা যখন হচ্ছে গিয়ে আরো পলিফারেশন হচ্ছে, 62, 70 এরকম 120 এরকম পর্যন্ত যাচ্ছে, ওই সময় ওর নাম হয়ে যাবে কি? ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, ব্লাস্টোসিস্ট হয়ে যাবে। মোটামুটি 5 to 6 ডেজ এর মধ্যে আমাদের ব্লাস্টোসিস্ট হয়ে যায়। ব্লাস্টোসিস্টটা তখন গিয়ে কই যাবে? ব্লাস্টোসিস্টটা তো বড় হয়ে গেছে। তো ব্লাস্টোসিস্টটাই হচ্ছে গিয়ে এই সেলের স্টেজ, যেটা হচ্ছে গিয়ে আমার ইউটেরাসে ইমপ্লান্টেশন হবে। ঠিক আছে, ইমপ্লান্টেশনের জন্য যে এন্ডোমেট্রিয়ামের থিকনেস দরকার, অর্থাৎ 23, 24 এরকম থিকনেস চলে আসে, ওই থিকনেসটা মিনওয়াইল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, নরমালি কি হয়? পলিফারেশনের সময় কিন্তু থাকে কত? 6 to 7 মিলিমিটার থাকে এন্ডোমেট্রিয়ামের থিকনেস। এইটুকু থাকে, এইটা একটা ভালো একটা থিকনেস। ঠিক আছে, তাহলে এটা তখন কত হয়ে যাবে? 23 থেকে 25 মিলিমিটার হয়ে যাবে। দেন দা ইমপ্লান্টেশন হ্যাপেন। ঠিক আছে, ওই ব্লাস্টোসিস্টটা এসে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের মধ্যে যাবে এবং এখানে এসে আপনার ইমপ্লান্টেশনটা সরি তৈরি হয়ে যাবে। আচ্ছা দেখেন তো এখানে ব্লাস্টোসিস্ট দেখা যায়? সাইমা আপু, জি আপু, দেখা যাচ্ছে। এটা একটা ব্লাস্টোসিস্ট কখন হবে? এটা হচ্ছে 72 অ্যাভাব যদি সেল স্টেজে যায়, সেটাকে আমরা বলতেছি ব্লাস্টোসিস্ট। এখানে একটা কি থাকে? একটা হচ্ছে আউটার লেয়ার থাকে, একটা ইনার সেল মাস থাকে। ইনার সেল মাসটাকে আমরা বলতেছি এমব্রায়োব্লাস্ট, আউটার সেল মাসটাকে আমরা বলতেছি ট্রপোব্লাস্ট। কেন বলতেছি? এই যে এমব্রায়োব্লাস্টটা, এখান থেকে আমার পরবর্তীতে এমব্রায়োটা তৈরি হবে। ট্রপোব্লাস্ট থেকে আমার হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু, যেমন প্লাসেন্টা, এগুলো হচ্ছে তৈরি হবে আমার কোত্থেকে? ট্রপোব্লাস্ট থেকে, আউটার জায়গা থেকে তৈরি হবে। ইনার জায়গা থেকে আমার বাচ্চাটা অর্থাৎ এমব্রায়োটা তৈরি হবে। মাঝখানে আমার ব্লাস্টোসিল আছে, যেটা পরবর্তীতে এটা অ্যামনিওটিক ফ্লুইডের মতো কাজ করবে। ঠিক আছে, এরপরে দেখেন যখন হইতেছে গিয়ে ইমপ্লান্টেশনটা হয়ে গেল, ছবিটা দেখাই, দিস ওয়ান রাইট? ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে ব্লাস্টোসিস্টটা ইমপ্লান্টেশন হয়ে গেল এবং ইমপ্লান্টেশনটা শেষ হবে কতদিনে? ইমপ্লান্টেশনটা হচ্ছে কি মোটামুটি 14 ডেজ এর মধ্যে ইমপ্লান্টেশন শেষ হয়ে যায়, এই শুরু হয়। এরপরে হচ্ছে কি আপনার কি তৈরি হবে? গ্রাস্টুলেশন। ঠিক আছে, এটা কি বলে? এটা হচ্ছে ফর্মেশন অফ দ্য 3 জার্ম লেয়ার। দেন আমাদের ওখান থেকে কি কি তৈরি হবে? একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। একটোডার্ম থেকে কি তৈরি হয়? একটোডার্ম থেকে একদম মুখের এখান থেকে শুরু করে তৈরি হবে কতটুকু আপনার মানে নিউরোএক্টোডার্ম এবং হচ্ছে গিয়ে সারফেস এক্টোডার্ম। সারফেস এক্টোডার্ম থেকে আমাদের নেইল, ফেস, তারপর হচ্ছে গিয়ে স্কিনের যে ফলিকল গুলো, এগুলো তৈরি হবে, চোখ তৈরি হবে, কানের যে প্যাকেট গুলো তৈরি হবে। নিউরোএক্টোডার্ম থেকে আমাদের ব্রেইন এন্ড আদার্স টিস্যু, অর্থাৎ স্পাইনাল কোর্ড, মিড ব্রেন, ফোর ব্রেন, হাই ব্রেন, তারপর হচ্ছে আপনার যে সেলগুলো আছে নিউরোগ্লিয়াল সেল, এগুলা নিউরন, এগুলা সব তৈরি হবে হচ্ছে এক্টোডার্ম থেকে। দেন আম কামিং টু এন্ডোডার্ম। এন্ডোডার্ম থেকে কি হবে? আমার এন্টায়ার যে অর্গান গুলো আছে সেগুলো আমার তৈরি হবে হচ্ছে এন্ডোডার্ম থেকে। একদম ইসোফেগাস থেকে শুরু করে, টাং থেকে শুরু করে শেষ হবে কোন জায়গায় গিয়ে? আপ টু এনাল ক্যানাল পর্যন্ত। দেন আসেন হচ্ছে মেসোডার্ম, দ্যাট ইজ আপনার কি হয়? ওখান থেকে হচ্ছে আমাদের জেনিটো ইউরিনারি সিস্টেম, অর্থাৎ জেনিটাল এবং ইউরিনারি সিস্টেম আর ডেভেলপ ফ্রম মেসোডার্ম থেকে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তারপর কি হলো? তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে, উইক ওয়াইজ বাড়তে থাকবে। দেন আলটিমেটলি 37 থেকে 40 উইকস এর মধ্যে বাচ্চা একটা ডেলিভারি হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য স্টোরি। নাও আমরা এখন যাব, ছবিটা বুঝতে পারছি আমরা? জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে যখন হচ্ছে গিয়ে এটা 2 সেল স্টেজ, জাইগোট ইজ 2 সেল স্টেজ। এগুলা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন,
জাইগোট কত সেল স্টেজ, মরুলা কত সেল স্টেজ, ব্লাস্টোসিস্ট কত সেল স্টেজ, জাইগোট কখন তৈরি হবে, ডে 2 তে তৈরি হবে না ডে 1 এ তৈরি হবে, কত ডেজে মরুলা তৈরি হবে, কত ডেজে ব্লাস্টোসিস্ট তৈরি হবে, কত ডেজে ইমপ্লান্টেশন শুরু হবে, কত ডেজে ইমপ্লান্টেশন শেষ হবে। দিস অল আর এক্সাম কোশ্চেন, রিকল কোশ্চেন, ইনফিনিট স্টার কোশ্চেন। ঠিক আছে, আমরা বুঝছি। জাইগোট তৈরি হলো, জাইগোটটা কি হলো, অ্যাম্পুলাতে তৈরি হলো, তারপর হচ্ছে কি সামনে আগাবে সে মরুলা হবে, মরুলা যাবে কোথায়, কর্ণতে, কর্ণ থেকে সে যখন আরো বাড়বে যায় কোথায় যাবে, এন্ডোমেট্রিয়ামে গিয়ে ইমপ্লান্টেশন হবে, শুরু হবে ইমপ্লান্টেশন, তারপর শেষ হয়ে যাবে কত, ডে 13 থেকে ডে 12 থেকে 13 এর মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমার গ্রাস্টুলেশন হবে। ওকে, সো দিস লাইনস আর ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা একটু লেকচারে চলে যাই। ওকে, জাইগোটটা কি, জাইগোট ইজ নাথিং বাট আ ফার্টিলাইজড ওভাম। ওকে, তাহলে এমব্রায়োটা কখন তৈরি হবে, 2 to 8 উইকস ফলোইং ফার্টিলাইজেশন। ওই যে আমরা বললাম না যে 8 উইকস এর মতো লাগে, কারণ তোর ফিটাসের হার্টবিট আসতে হবে। ফিটাস তৈরি হবে কখন, 9 উইক থেকে আমরা টার্ম পর্যন্ত বলবো ফিটাস। আপু তাহলে স্ক্রিন শেয়ার হয় নাই। শেয়ার হয় নাই, ওকে আমি আবার দিচ্ছি। ঠিক আছে, জি আপু এবার ঠিক আছে। ওকে ঠিক আছে। তাহলে হচ্ছে জাইগোটটা কি, জাইগোটটা হচ্ছে একটা ফার্টিলাইজড ওভাম, নাথিং বাট আ ফার্টিলাইজড ওভাম। এবং এটা কি করে, এটা হচ্ছে আমার তারপরে কি, জাইগোটের পরের স্টেজকে আমরা কি বলি, এমব্রায়ো। এমব্রায়োর পর আমরা কি বলি, ফেটাস। তাহলে এমব্রায়ো আমরা কতদিন পর্যন্ত বলবো, 2 to 8 উইকস পর্যন্ত আমরা বলবো হচ্ছে ফলোইং ফার্টিলাইজেশন, আমরা বলবো হচ্ছে এমব্রায়ো। ডে উইক 9 থেকে টার্ম পর্যন্ত আমরা কি বলবো, ফেটাস। তাহলে এটা কিন্তু পরীক্ষাতে আসে যে এমব্রায়ো হচ্ছে কি, ওয়েন ইউ কল ইট এমব্রায়ো, ওয়েন ইউ কল ইট ফিটাস, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, রিকল কোশ্চেন। ঠিক আছে, রিকল মানে হচ্ছে কি আপনার লাস্ট 10 বছর বা 12 বছর 15 বছর ধরে এই কোশ্চেন গুলো আসতেছে, নট লাইক দ্যাট যে এই কোশ্চেনটাই আসবে। ঠিক আছে, বাট এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, হয়তো এটা আসবে না, হয়তো আরেকটা রিকল দিয়ে দিবে আপনাকে। ঠিক আছে, সেগুলো সব লাস্ট রিকল। এখন আমরা যদি ক্রনোলজিক্যালি দেখি, ফার্স্টে কি হয়, ফার্টিলাইজেশনটা হবে হচ্ছে কোথায় হবে, দ্যাট ইজ আ কোশ্চেন। অ্যাম্পুল অফ দ্য ফেলোপিয়ান টিউব, রেড কালিতে দাগ দিবেন। এবং এটা কখন হবে, অকার্স পোস্ট ওভুলেশন, এখানে 12 আওয়ার্স আছে, এটা একটু কেটে দেন। অকার্স হবে হচ্ছে কি আপনার পোস্ট ওভুলেশন হবে। হ্যাঁ, সেকেন্ড মিওটিক ডিভিশন ইজ কমপ্লিট at fertilization, following না at fertilization, and first meiotic division is complete post fertilization. এটা একটু লাইনটা কেটে দেন। ঠিক আছে, এরপর দেখেন আমাদের কি কি হচ্ছে ক্রনোলজিক্যালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফিনিট স্টার, ইনফিনিট স্টার মানে হচ্ছে এটা কোনোভাবে বাদ দিতে পারবেন না, এখান থেকে মাস্ট ইউ উইল গেট কোশ্চেন। সো ক্রনোলজিক্যালি আমরা যদি প্রথম সপ্তাহ দেখি, প্রথম 7 দিনে কি হয়, আমরা এখন উইক ওয়াইজ যাব। হ্যাঁ, আমার কি হয়ে গেছে, জাইগোটটা তৈরি হয়ে গেছে। জাইগোটটা কবে হবে, ডে 1 এ হবে। ওকে, ডে 1 এ হবে। এখন ডে 1 থেকে ডে 7 পর্যন্ত কি কি হবে আমরা সেটা পড়বো, ফার্স্ট উইক অফ লাইফে কি কি হয়। হ্যাঁ, ডে 2 তে হচ্ছে আমার 2 সেল স্টেজ বলতেছি আমরা, 1 or 2 সেল, এটা হচ্ছে গিয়ে 1 or 2 ডেতে আমাদের জাইগোট তৈরি হচ্ছে, দ্যাট ইজ 2 সেল স্টেজ। ডে 3 তে আমরা পাচ্ছি কি, মরুলা, এটা ডে 3 to 4 ও হয়। হ্যাঁ, ডে 3 to 4 ও হয়। মরুলাটা কত সেল স্টেজ বলবো আমরা, 16 সেল স্টেজ। যেটা কোথায় যাবে আমার, তখন তার অ্যাম্পুলা তো জায়গা হবে না, অ্যাম্পুলা তো একটা চিকন, মানে পুরা ফেলোপিয়ান টাইপ টিউবটাই তো অনেক চিকন, তার মধ্যে অ্যাম্পুলা হচ্ছে গিয়ে ছোট্ট একটা জায়গা। হ্যাঁ, একটু জাস্ট ও একটু মানে একটু ও কি বলবো, ওই অ্যাম্পুলার মানে পুরা টিউবের মধ্যে ওই হচ্ছে একটু বড় জায়গা, কিন্তু ওইটাও তো ছোট। তো ও হচ্ছে গিয়ে 16 সেল পর্যন্ত রাখতে পারবে না, ও 2 সেল স্টেজ, 3 সেল স্টেজ পর্যন্ত, 4 সেল স্টেজ পর্যন্তই রাখতে পারে। সো মরুলাটা কোথায় যাবে আমার, কর্ণতে চলে যাবে। কত ডেজে, ডে 3 or ডে 4, অবলিক ডে 4 লিখেন, কারণ আরসিওজি বলে 3, আবার কেউ কেউ বলে 4। পরীক্ষাতে যদি হচ্ছে 3 আসে অপশনে, অবশ্যই 3 দাগাবেন, যদি 4 আসে 3 না থাকে তাহলে 4 দাগাইতে হবে, এই জন্য বলে দিচ্ছি। ঠিক আছে, এখন ডে 4 এ কি হয়, ডে 4 or ডে 5 এ হয় হচ্ছে ব্লাস্টোসিস্ট স্টেজ। ব্লাস্টোসিস্ট হাউ মেনি সেল স্টেজ, above 70 above 72 সেল স্টেজ। ঠিক আছে, ব্লাস্টোসিস স্টেজটা কোথায় যাবে, ও হচ্ছে গিয়ে ইউট্রিয়ান ক্যাভিটির মধ্যে ঢুকে ইমপ্লান্টেশন হবে। ঠিক আছে, যারা আইভিএফ করে তারা কিন্তু ওই ব্লাস্টোসিসটাকে যখন এমব্রায়ো তৈরি করে, ওই ব্লাস্টোসিসটা যখন তৈরি হয়ে যায় তারপরে কিন্তু হচ্ছে গিয়ে আপনার কি করে, হ্যাঁ ইটি করে, ইটি মানে এমব্রায়ো ট্রান্সফার করে। ওই এমব্রায়োটা যখন হচ্ছে ব্লাস্টোসিস স্টেজে যাবে তখনই হচ্ছে করে, তার আগে তো হচ্ছে গিয়ে ওর ইমপ্লান্টেশন হইতে পারবে না। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে ব্লাস্টোসিস স্টেজে সবকিছু হয়। সো ব্লাস্টোসিস স্টেজটা হচ্ছে ডে 4 or ডে 5। ডে 6 ইমপ্লান্টেশন বিগেইন, শুরু হবে, রাইট, ইমপ্লান্টেশন বিগেইন। এখন
এতটুকু ক্লিয়ার? এই পুরাটাই ইনফিনিট স্টার, কারণ হচ্ছে প্রত্যেকটা ডে ওয়াইজ পরীক্ষাতে কোশ্চেন আসে যে when implantation start, when implantation done, when blastocyst stage occur, when morula cell stage occur, when zygote occurred, how many cells in morula, how many cell in blastocyst, ঠিক আছে? তো এই পরীক্ষাতে হচ্ছে এই কোশ্চেন গুলো আসে মোর দ্যান 72 হচ্ছে গিয়ে। জি ভাইয়া। হুম 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 ফার্টিলাইজেশন ঘটনাটা ঘটলো কি 14 ডেতে হুম 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 এইখানে তো আমার 2 সপ্তাহ চলে গেল প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে। হুম সেক্ষেত্রে আমরা এখানে এই যে 280 যেটা বলছি এটা আসলে কি পরে তো ভাইয়া হচ্ছে ওই যে প্রত্যেক মাসে মাসে আমাদের তো 28 দিনে হিসাব করি, 4 সপ্তাহ 28, কিন্তু আমরা তো প্রত্যেক 3 মাস পরে আবার 1 সপ্তাহ করে যোগ করি না, ওখান থেকে মাইনাস হবে। আর আপনার তো এই পিরিয়ডটা শেষ হওয়ার পর পরই তো আপনার মানে শুরু হয়ে যাবে পুরা মানে যে সিস্টেমটা, যেটা মেকানিজমটা শুরু হয়ে যাবে, পলিফারেশন হবে, তারপর হচ্ছে গিয়ে আপনার ফার্টিলাইজেশন হবে। তো মোটামুটি তো 14 দিন ওইখান থেকেও বাদ করে যায়।